প্রিয় শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে সত্যিকার অর্থেই তোমাকে পরিশ্রমী এবং একই সাথে অত্যন্ত কৌশলী হতে হবে। এখানে চতুর হতে হবে। চতুর ভাষাটা আসলে কিছুটা নেতিবাচকতা প্রকাশ করলেও তোমাকে আসলে হতেই হবে, এবং একই সাথে এই এইচএসসি পরীক্ষার সাথে সাথেই তোমাকে আসলে প্রস্তুতি শুরু করে নিতে হবে, এবং এখন থেকেই শুরু করতে হবে। এই পরিশ্রম যদি তুমি না করো আসলে, তাহলে বিশ্ববিদ্যালয় তোমার থেকে আরও দূরে চলে যাবে। সো এখন তোমাকে আসলে কি কাজ করতে হবে, কিভাবে তোমাকে আগাইতে হবে, এই পরীক্ষা চলাকালীন এই সময়টাতেই প্রশ্ন ব্যাংক সম্পর্কে, অর্থাৎ প্রিভিয়াস প্রশ্ন, প্রশ্নের জোন, এই কনসেপ্টগুলো সম্পর্কে ইউনিট ভিত্তিক আমাদের যে আয়োজন, এই আয়োজনের সাথে তোমাকে থাকতেই হবে। সো আমরা আজকে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব গ্লোরিয়াস ডিপার্টমেন্ট বিজনেস স্টাডিজ অর্থাৎ সি ইউনিটের 2013-14 সেশনের ইংরেজি প্রশ্ন। সো আমরা কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দ্য অ্যান্টোনিম অফ ডেলিশিয়াস। আমরা ধরো বললাম your cake tastes delicious, তার মানে বুঝতে পারছো ডেলিশিয়াস হচ্ছে কি অর্থে ব্যবহার হয়, খুব মজাদার, সুস্বাদু অর্থে বসে। এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। যদি পার্টস অফ স্পিচ গতভাবে ধরো, অ্যাডজেক্টিভ। টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। মূলত প্রশ্নটা এসেছে কোথা থেকে? ভোকাবুলারি থেকে। সো ভোকাবুলারিগুলো এভাবে তুমি বাক্য রচনা করে করে আয়োজন। তার মানে তোমার রিটেনেও তখন কিন্তু নর্মালি হেল্প হবে, যেহেতু রিটেনেও বাক্য লিখতে হয়, সেটা বি ইউনিটে লিখতে হয়। বাট তুমি যে সি ইউনিটেই আলটিমেটলি ইংরেজির প্রস্তুতিকে যদি তুমি ইংরেজির মতো করে নাও, এসব ইউনিট বেসিস না, তাহলেই তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারবা। এই জিনিসটাই মানুষ বুঝে না আসলে। হ্যাঁ, ইংরেজিকে যদি তুমি ইংরেজি হিসাবে নাও, এটা হচ্ছে মূল কথা, যে আমি অ্যাডমিশন দিব, আমাকে ইংরেজির প্রস্তুতি নিতে হবে। এটা খুবই সরল কনসেপ্ট, ডেডিকেশন থাকতে হবে, তাহলেই তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। এই যে ইউনিট ভিত্তিক, আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি কি জানো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? এটা কি জানা যায় কেউ? না, এটা তো এতটাই স্ক্রিপ্টেড না আসলে, তাই না? হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, তাই না? বিষয়টা হচ্ছে এরকম। অনেকেই আমি জাহাঙ্গীরনগরের প্রস্তুতিই নিচ্ছি শুধু, তুমি জানো ওটা ওখানে তুমি চান্স পাবা কিনা? সেকেন্ড টাইমাররা রয়েছে, নানাভাবে আরও কঠিন হচ্ছে। সো এইভাবে না, সব প্রস্তুতি নিতে হবে অ্যাডমিশন, সামগ্রিক প্রস্তুতি, যা তোমার সকল বিশ্ববিদ্যালয়ে কাভার হবে। আমরা দেখতেছি যে 8 থেকে আসলে যারা তাদের কোর্স ডিজাইনগুলো নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যেটা আসলেই তোমার খুব একটা লাভবান হবে না। অ্যাডমিশন, তুমি কি এইচএসসির পরে তোমার পরিচয় কি? তোমার পরিচয় তুমি একজন অ্যাডমিশন অ্যাপ্লিক্যান্ট, তাই না? তাহলে এইখানে তো তুমি এইভাবে প্রস্তুতি নিলে হবে না, তোমাকে নিতে হবে অ্যাডমিশনের প্রস্তুতি এই সময়টার মধ্যে। এবং অ্যাডমিশন কোনো রকেট সায়েন্সও না, অর্থাৎ এইচএসসির কনসেপ্ট থেকেই তোমার প্রশ্ন হবে। এই ডিলিশিয়াস শব্দটা, এটা কি তোমার টেক্সট বইতে নাই? আমি অধ্যায় নাম করে ধরে ধরে তোমাকে বলতে পারবো। ফুড হ্যাবিট নিয়ে যে চ্যাপ্টার রয়েছে, জাঙ্ক ফুডের যে চ্যাপ্টার, সেখানে ডেলিশিয়াস শব্দটি রয়েছে, সুস্বাদু। এবং এই যে অ্যাপিটাইজিং, এই শব্দটাও টেক্সট বইতে আছে। এটা মানেও সুস্বাদু, এটা সিনোনিম, ঠিক আছে? এটাও সিনোনিম, সুস্বাদু। তুমি বুঝতে পারো টুথসাম, টুথ দাঁতের সংশ্লিষ্ট, মানে হ্যান্ডসাম, টুথসাম মানেও সুস্বাদু, সিনোনিম। আমরা ডেন্টি মানে সুস্বাদু, দেখেছো ডেন্টি। তার মানে এগুলো সবই সিনোনিম। আমাদের জানতে চাইছে অ্যান্টোনিম কি? ডিসপ্লেজিং, টেক্সচুয়াল শব্দ। আচ্ছা, এই প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি জোড়া, 2 জোড়া শব্দ, মানে এক জোড়া জোড়া করে রয়েছে, এবং সবাই অ্যাডজেক্টিভ ফর্ম রয়েছে, অ্যাডজেক্টিভ, ওকে? এবং বেস্ট, সুপারলেটিভ, ইজিয়েস্ট টু সুপারলেটিভ, ওকে? আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, এটা কম্প্যারেটিভ, অর্থাৎ দুটো করে অ্যাডজেক্টিভ রয়েছে এটা ছাড়া। এবং এইটার মধ্যে আসলে কোনো ধরনের মিল বন্ধন নাই, বুঝতেই পারছো। প্যারালেল কনসেপ্ট, এটা একটা প্যারালেল স্ট্রাকচার, বাক্যের সমান্তরাল। ভালো করে বুঝো কেমনে বুঝেছি আমি। এই অ্যান্ডকে আঘাত হানছি, কনজাংশনের আগে যা হবে পরে তাই হবে, সমান হবে। এদেরকে আমরা প্যারালেল স্ট্রাকচার বলে থাকি। প্যারালেল অর্থাৎ সমান্তরাল করতে হবে। এই সমান্তরালের দৃষ্টিতে এটা বাদ চলে যাচ্ছে, কারণ পজিটিভ আর কম্প্যারেটিভ রয়েছে, বাদ চলে যাচ্ছে। এই কয়েকটার মধ্যে আমরা নিতে পারি। এবার বুঝো, টেকিং দ্য টাইম টু ইট আ গুড ব্রেকফাস্ট যদি নাও, ইজ আ সিম্পল ওয়ে টু মেক দ্য মর্নিং। সকালকে সুন্দর করা, সকালে যদি তোমার ব্রেকফাস্টটা সুন্দর হয়, তাহলে সকালটা খুব সুন্দর হচ্ছে। গতকালের থেকে আজকের ব্রেকফাস্টটা যদি ভালো হয়, তাহলে গতকালের থেকে আজকের সকালটা তোমার সুন্দর যাচ্ছে, তার আগের দিনের সাথে আজকের সকালটা সুন্দর হচ্ছে। তার মানে একটা তুলনা বোঝাচ্ছে অন্যান্য দিনের থেকে। তাহলে তুলনা হলে এখানে আমরা কম্প্যারিটিভ ব্যবহার করব। সো অ্যান্ডের আগে যদি কম্প্যারিটিভ নাও, তাহলে অ্যান্ডের পরেও কম্প্যারিটিভ ডিগ্রি নিব, যেটা শুধু সি অপশনেই রয়েছে, বেটার, এবং দিনটাকে করবে আরও ইজিয়ার। বুঝতে পেরেছো না? প্যারালেল স্ট্রাকচার, ক্লিফস্টোফেলের 221 নাম্বার পেজ থেকে আমরা পড়াবো। আর অন্যান্য বই, তোমাদের যে লেকচার কন্টেন্ট থাকবে, সেই কন্টেন্টে ক্লিফস্টোফেল, ব্যারনস্টোফেল, আরও বাজারে প্রচলিত যতগুলো বই আছে একই প্রশ্ন এসেছে, সব বই মিলিয়ে আসলে কন্টেন্টটা সাজানো হবে। অ্যাডমিশনের যে লেকচারগুলো, এটা আমরা 5th লেকচারে রেখেছি এই কনসেপ্টগুলো। সো এইটা প্যারালেল স্ট্রাকচার থেকে এসেছে।
পরের প্রশ্ন দেখো, হি ওয়াজ হ্যাপি টু বি ড্যাশ ফ্রেন্ডস। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অপশনগুলোতেই অধিকাংশই কি রয়েছে, প্রেপোজিশন রয়েছে। অ্যামাং প্রেপোজিশন, বিটুইন প্রেপোজিশন, অ্যালং প্রেপোজিশন, ইনটু প্রেপোজিশন, বেসিক্যালি 4টা প্রেপোজিশন একদম দৃশ্যমান রয়েছে। তখন আমার ভাবনা হয়েছে যে এইখানে প্রেপোজিশনের থেকে প্রশ্ন হয়েছে, তার মানে সে বন্ধুদের মধ্যে, ফ্রেন্ডস মানে বন্ধুদের, মানে অনেকের মধ্যে বোঝাচ্ছে। তো অনেকের মধ্যে হলে কোন প্রেপোজিশন বসবে তুমি সারা জীবন জানো, অ্যামাং, তাই না? এটা তো না জানার আর কিছুই নেই। তার মানে এ অপশন কারেক্ট। দুইয়ের মধ্যে হলে কি হবে, বিটুইন। অনেকের মধ্যে হলে অ্যামাং, দুইজনের মধ্যে হলে কি, বিটুইন। পরের প্রশ্ন দেখো, আমরা দেখতে পাচ্ছি ডুয়েল একটা ভার্ব। ডুয়েল এটা কি একটা ভার্ব, এবং এই ভার্বের সাথে ম্যাক্সিমাম এতে, সিতে এবং ইতে, অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রেই এই ভার্বের সাথে একটা প্রেপোজিশন যোগ হয়েছে, তখন এটি গ্রুপ ভার্ব হয়ে গেছে বা ফ্রেজাল ভার্ব হয়ে গেছে। ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বগুলোর অর্থ কিন্তু এমন না, যেমন লুক মানে তাকানো, এখন বলি লুক ইনটু মানে কিন্তু তদন্ত করা, এমন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডুয়েল অন। সো ডুয়েল অন শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা, কোনো কিছু নিয়ে চিন্তা করা। লেট আস নট ইওর পাস্ট মিস্টেক, তার মানে বুঝতেই পারছো তুমি তোমার অতীতে যা করে এসেছো, যে এইচএসসিতে তুমি সিরিয়াস ছিলে না, এখন তোমার এই কয়েকটা দিন অবশ্যই সিরিয়াস হইতে হবে, অতীতের সবকিছু ভুলে যাও, অতীতের মিস্টেকগুলো, ডুয়েলড অন ইওর পাস্ট মিস্টেক। সো ডুয়েলড অন, ঠিক আছে, এ অপশন কারেক্ট ফর্ম। গ্রুপ ভার্বসগুলো আমরা পিসি দাস থেকে পড়বো, এসপি বক্সি থেকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ স্পেলড ইনকারেক্টলি। আমরা এক্সাম্পলেশন, ই এক্স ই এম হবে, এম না, এখানে ভুল আছে, এখানে এক্সাম্পলিফিকেশন, ঠিক আছে। আর সমস্ত বানানি আমরা গ্রামাটিক্যাল, দুটো এ ভাওয়েলের মধ্যে ডাবল হবে, হয়ে গেছে। সৌজেস, সিগারেটস, সবগুলো বানান ঠিক রয়েছে। এটা নিয়ে আমরা প্রচুর কাজ করব। আচ্ছা, এ পিস অফ কেক, এটা কিন্তু ইডিয়ম থেকে এসেছে। সো ইডিয়ম কিন্তু পড়তে হবে সি ইউনিটের। এ পিস অফ কেক মানে সহজ কাজ, বুঝতে পারছো, খুবই সহজ কাজ, সহজ কাজ। এ টাস্ক দ্যাট ক্যান বি অ্যাকমপ্লিশড ভেরি ইজিলি, খুব সহজেই যে কাজটি করা যায় এটাকে পিস অফ কেক বলে, ইডিয়মস থেকে এসেছে। পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সবগুলো অপশনই দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা এবার দেখে আসি এইখানে কি বলেছে। ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য ল্যাক অফ এভিডেন্স, এভিডেন্সের অভাব থাকা সত্ত্বেও, তাহলে এটা ফ্রেজ, আর এই পাশে হবে ক্লজ। ওকে, পলিটিশিয়ানস বাক্যের সাবজেক্ট, সো এইখানে ভার্ব, ব্লেমিং আছে দেখো, ভার্বের আইএনজি ফ্রম, মানে এটা একটা জেরান্ড, জেরান্ড। ওকে, এবার দেখো রেসিস্টের পরে সবসময় জেরান্ডই বসে, ক্লিফস্টোফেলের 84 নাম্বার পেজে আছে। তো পলিটিশিয়ানরা মিডিয়া ফর ভায়োলেন্স, সহিংসতার জন্য মিডিয়ার উপরে আসলে কি, মানে এভিডেন্স নাই, হুট করে কি তুমি তাকে দোষ দিতে পারো না, দোষ দিতে পারে না। তো পারার ইংরেজি কি বলো, ক্যান। সো ক্যান নট রেসিস্ট, ক্যান নট এর পরে ভার্বের বেজ রেসিস্ট। এটা কিন্তু ভোকাবুলারি বেস, সেন্টেন্স কমপ্লিশন বেসড, এটার পুরোটা বাক্যের তোমার মিনিং জানতে হতো। সো এরকম কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে সি ইউনিটে। পরের প্রশ্ন দেখো, ডু ইউ নো দি সলিউশন ড্যাশ, কি থেকে প্রশ্ন এসেছে, সবগুলো অপশন প্রেপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সলিউশন টু, কি টু, অ্যান্সার টু, এদের পরে প্রেপোজিশন সবসময় টু ব্যবহার হয়। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে, পিসি দাসটা বইটা আগে শেষ করতে হবে, ঠিক আছে, পিসি দাসের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আগে শেষ করতে হবে। অফস্প্রিং শব্দের অর্থ কি, এটাও টেক্সট বই থেকে আসছে, বলো আসে নাই। দ্য স্টোরি অফ শিল্পীর গল্প থেকে এসেছে। অফস্প্রিং মানে সন্তান সন্ততি, চিলড্রেন বোঝাই। দ্য স্টোরি অফ শিল্পীর গল্পের মধ্যে আছে অ্যাডোলেসেন্স চ্যাপ্টারে, তোমার টেক্সট বই থেকে এসেছে। পরের প্রশ্ন দেখো, হোয়াইল গোয়িং টু ক্লাস, টু দ্য ক্লাস, এর মধ্যে দেখো কোনো ভার্ব নেই, তাহলে প্রথম অংশ কি বলো, ফ্রেজ, আর দ্বিতীয় অংশ হবে ক্লজ। ফ্রেজের কাজটি যেটা করে, মানে ক্লজের সাবজেক্ট হয় সেটা। আমার কথা বুঝেছো, বুঝো নাই? ধরো বললাম সিং, সিং দ্য পুলিশ, পুলিশ দেখে, পুলিশ দেখে। তো পুলিশ দেখার কাজটা কার, তাকে সাবজেক্ট আনো। ধরো নিয়ে আসলাম দ্য থিফ ran away, চোর পালিয়ে গেল, বুঝতে পারছো, ran away। এই প্রথম অংশ ফ্রেজ, আর দ্বিতীয় অংশ দেখেছো ক্লজ, ভার্ব আছে। ওকে, এই ফ্রেজের কাজটি যে করেছে সেটি ক্লজের সাবজেক্ট হবে, যদি না হয় তাহলে বাক্য হিসাবে ভুল। ধরো আমরা দেখলাম এমন, সিং দ্য ওভার ক্রাউড, সিং দ্য ওভার ক্রাউড ইন দ্য বোট, নৌকাতে ভিড় দেখে
I waited for the next trip. I waited for the next trip. আমি পরের নৌকার জন্য অপেক্ষা করেছিলাম। তাহলে দেখার কাজটি কার ছিল? আমার। আমি সাবজেক্ট। স্কুলে যাওয়ার বা ক্লাসে যাওয়ার কাজটি কার? তাকে সাবজেক্ট বানাতে হবে। কুকুরের? না। কুকুরের? না। কুকুরের? না। আমি গিয়েছিলাম, ডি অপশন কারেক্ট। আই ওয়াজ বিটেন বাই ডগ। ঠিক আছে, এই যখনই ফ্রেজ দেখবা ওই ফ্রেজের কাজটি কে করেছে সেটি পরের ক্লজে সাবজেক্ট হিসাবে এস্টাবলিশ করবা। এটা ড্যাংলিং মডিফায়ার থেকে আসছে যদিও, বাট বাক্যটাকে কারেক্ট করতে হয়েছে। প্রথম অংশ ফ্রেজ আর দ্বিতীয় অংশ ক্লজ, ওই ফ্রেজের কাজটি যে করেছে সেটি এই ক্লজের সাবজেক্ট। পুলিশ দেখার কাজটি কার? চোরের। এবং নৌকাতে জনাকীর্ণতা দেখা কাজটি কার ছিল? আমার। ঠিক আমরা যদি এমন কনসেপ্টে লিখে ফেলি যে এই যে জায়গাটা ফ্রেজের কনসেপ্টটা কে করেছে সেটাই ক্লজের সাবজেক্ট হবে। বুঝতে পারছো? মূল কথা হচ্ছে সেটা। আমরা পরের প্রশ্নে চলে আসি। ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট আছে, তো তোমরা জানোই তো এটা সেই ছোটকাল থেকে পড়তেছো। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এখন সময় এসেছে, এখনই সময়, এদের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ইনফিনিটিভ বসে। আবার ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পর ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এদের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম। তো দেখো সাবজেক্ট আছে, তাহলে এখানে পাস্ট ফর্ম কিচ্ছু না, সহজ পাস্ট ফর্ম মেড, মেকের পাস্ট, কিচ্ছু না, প্রশ্নের মধ্যে কিচ্ছু আসেনি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিভাইড? সো এইটার জন্য আমাদের পিসি দাসের ওয়ার্ড ফরমেশন পড়তে হবে, 27 নাম্বার চ্যাপ্টার পড়তে হবে। ঠিক আছে, দেখো আমরা পাচ্ছি কি, ডিভাইড হচ্ছে ভার্ব, বিভাজন করা, ডিভাইড ভাগ করা, কোনো কিছু করা হলে ভার্ব। এটা নাউন ফর্ম কি? ডিভিশন, ডিভিশন। ঠিক আছে, ডিভিশন, বিভাজ্যকরণ। এটার অ্যাডজেক্টিভ ফর্ম ডিভিসিবল, বিভাজ্য, বিভাজ্য। যেমন ধরো আমি বললাম এন ইজ, বিভার্বের পরে অ্যাডজেক্টিভ নিয়ে আসলাম, বাই 5, 5 দ্বারা 10কে বিভাজ্য করা যায়। ওকে, তাহলে এ অপশন কারেক্ট ফর্ম। ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন, ক্যালাস, অ্যাপাথিক, উদাসীন। ঠিক আছে, উদাসীন, অ্যাপাথিক। ইনডিফারেন্ট মানে আচ্ছা সিনোনিম তো, হ্যাঁ। পরের প্রশ্নে আসো, ডিফার, ডিফার, ডিফারের নাউন ফর্ম কি? ডিফারমেন্ট, এমইএনটি সাফিক যোগে নাউন হয়েছে। দেখো এবার বলতেছে এ ডলফিন ড্যাশ পারপোজেস, এটা একটা প্রাণী, ইজ দ্যাট ইট হ্যাজ আ লঙ্গার নয়েজ। দেখছো, ডিফারেন্ট, ডিফার্স, ডিফারেন্ট ফ্রম, ডিফার্স ফ্রম, ডিফার্স দ্যান। ক্লিয়ার? এই টপিক্সের নাম, এই টপিক্সটা আমরা ক্লিপস থেকে পড়াবো, সবচেয়ে ভালো আছে ক্লিপস এবং ব্যারন্স থেকে এই টপিক্সটা পড়াবো। এই দুটো বই থেকেই এই টপিক্সটা পড়াবো অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে। বুঝতে পারছো? অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে যখন যাব তখন তোমার অ্যাডমিশনে এই টপিক্সটা পড়াবো। তোমরা ইকুয়াল কম্প্যারিজন এবং আনইকুয়াল কম্প্যারিজন, ইলজিক্যাল কম্প্যারিজন, এই 3টা কম্প্যারিজন পড়তে হবে। এই প্রশ্নটা এসেছে আনইকুয়াল কম্প্যারিজন থেকে, ভালো করে বুঝো, এই প্রশ্নটি এসেছে আনইকুয়াল কম্প্যারিজন থেকে, তার মানে সমান না, তুলনাটা। বুঝতে পারছো? দেখো এরকম বলি, দিস হাউস, দিস হাউস ইজ ড্যাশ দ্যাট হাউস। ভালো করে বুঝো, দিস হাউস, ভালো করে কনসেপ্টটা নাও, দিস হাউস ড্যাশ দ্যাট হাউস। This house and that house are dash. এই দুটোকে আরো এক করে ফেলি, these houses, these houses are dash। ঠিক আছে, দুটো তুলনাকৃত আনইকুয়াল কম্প্যারিজনের সংজ্ঞা বলতেছে ক্লিপস্টোফেল, ব্যারনস্টোফেল বলতেছে আনইকুয়াল কম্প্যারিজনের সংজ্ঞাটা কি? দুটো তুলনাকৃত নাউনগুলো ভিন্ন বোঝাতে ডিফারেন্ট, ডিফার, ডিফার ফ্রম এবং ডিফারেন্টের ব্যবহার হয়। দুটো তুলনাকৃত নাউনগুলো একই রকম না, একই রকম হলে সেটা ইকুয়াল কম্প্যারিজন। দুটো তুলনাকৃত নাউনগুলো ভিন্ন রকম বোঝাতে আনইকুয়াল কম্প্যারিজন, এবং আমরা ব্যবহার করি ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট, ডিফার ফ্রম, ডিফার। দেখো ইজ হচ্ছে বিভার্ব, আর বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে।
ওকে, দিস হাউস ইজ, কনসেপ্টটা বুঝো, দিস হাউস ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট হাউস। এটা সাবজেক্ট, এখানে ভার্ব নেই, তখন হয়ে যাচ্ছে ডিফার্স। দিস হাউস ইজ ডিফার্স ফ্রম দ্যাট হাউস। এই বাড়িটা ওই বাড়ি থেকে ভিন্ন। এই বাড়ি এবং ওই বাড়ি ভিন্ন, আর বিভার্বের পরে অ্যাডজেক্টিভ, আর ডিফারেন্ট, আর ডিফারেন্ট, দিস হাউসেস আর ডিফারেন্ট। এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে এখানে ভার্ব বসবে। দুটো তুলনার, ডলফিন ডিফার্স ফ্রম, প্রপয়েজের থেকে ভিন্ন, ইন দ্যাট ইট হ্যাজ আ লঙ্গার নোজ, দীর্ঘ নাক রয়েছে। ডিফার্স ফ্রম। পরের প্রশ্ন চলে আসো, আমরা দেখতে পাচ্ছি সবগুলো ভার্বের নানা রূপ, টু প্লাস ভার্ব, ভার্বের থার্ড ভার্ব, টু বি থার্ড, ভার্বের আইএনজি, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব দেওয়া আছে। ক্লিফ স্টোফেলের 84 নাম্বার পেজ ভালো করে নিয়ন্ত্রণ করতেই হবে। এই যে কনসিডারের পরে সবসময় জেরান্ড বসবেই, বসবেই, অর্থাৎ ভার্বের আইএনজি। অনেকেই ভুল করবে যে কনসিডারিং তো নিজেই আইএনজি, আবার আইএনজি কেন বসাবো, না এটা না। ডিলে, ডিসকাস, ডিনাই, কনসিডার, বুঝতে পারছো, পোস্টপোন, কন্টিনিউ, এদের পরে সবসময় ভার্বের আইএনজি বসবেই। প্রতিদিন আমরা ম্যাক্সিমাম প্রশ্নের মধ্যেই আমরা এটা পাচ্ছি। সো ক্লিপসের 84 নাম্বার পেজটা তোমাকে আজকে থেকেই নিয়ন্ত্রণ করা শুরু করো। পিডিএফে পাচ্ছ, মানে গুগলে সার্চ দিলেই ক্লিপস পিডিএফ বললেই বই চলে আসে। এটার 84 পেজ তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে, রেগুলার মনে রাখো। এর অনেক শর্টকাট পদ্ধতি রয়েছে, বাট সেই শর্টকাট দিয়ে 90% প্রশ্ন আবার সলভ হয় না। এটা যেমন হবে না যেই পদ্ধতি শেখানো হয়, হ্যাঁ, ওটা ক্লাসে মজা দেওয়ার জন্য, যে এতগুলো শব্দ 42টা শব্দ মুখস্থ না করেও উত্তর করা যায়, তখন ক্লাসে মারহাবা মারহাবা বেঞ্চে হাততালি দিবে ছেলেমেয়েরা, এত সহজ। ও দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়েছে, এমন প্রশ্ন উত্তর করা সম্ভব হয় নাই। ওটা মন গড়া কিছু বাক্য বা কিছু বাক্যের ক্ষেত্রে আমি নিজেও দেখেছি, কিছু বাক্যের ক্ষেত্রে খুব দারুণভাবে বোঝা যায়। এই জন্যই কঠিন হলেও এই শব্দগুলো নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স আমাদেরকে বের করতে বলছে। আমরা দেখি, হি থিঙ্কস দ্যাট, সে মনে করে যে, শি হ্যাজ লেফট ফর সিলেট, সে সিলেটের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছে। কারেক্ট ফর্ম, কোনো ভুল নেই। এটা প্রেজেন্ট টেন্স আছে, ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু এর মধ্যে কোনো ভার্বই নাই, আইএনজি যুক্ত। মানে হি থিঙ্কস এটা প্রিন্সিপাল ক্লজ, এবং তোমরা জানো দ্যাট থেকে যেটা শুরু হয় সেটি সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পারছো? তো ক্লজ হওয়ার সত্ত্বেও কি তার মধ্যে ভার্ব থাকবে? তো এর মধ্যে তো ভার্বই নাই। হি উইল থট, টেন্সগত বৈচিত্র্যতা রয়েছে। হি থট প্রেজেন্ট টেন্স, পাস্টে রয়েছে, এটা আবার প্রেজেন্ট, অর্থপূর্ণ না, আসলে একদমই অর্থপূর্ণ হচ্ছে না। এই অপশন কারেক্ট ফর্ম। সিকোয়েন্স অফ টেন্স রিলেটেড প্রশ্ন ছিল। পরের প্রশ্ন এসেছে, দেখো, ম্যারি হ্যাজ বিন অন ডায়েট। ম্যারি হ্যাজ বিন অন ডায়েট পর্যন্ত মনে হচ্ছে অন আ ডায়েট, ম্যারি হ্যাজ বিন অন আ ডায়েট, ম্যারি হ্যাজ বিন অন আ ডায়েট, এই পর্যন্ত আসলে ঠিক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফর এবং সিন্স এইগুলোর ব্যবহার রয়েছে, মানে সবগুলো বাক্যের মধ্যেই সিন্স এবং ফরের দৌরাত্ম্য রয়েছে। তখন তোমার কাছে মাথায় চলে আসবে ফর আর সিন্সের মধ্যে সম্পর্ক কি আসলে, বা পার্থক্যই কি। সম্পর্ক হচ্ছে দুজনই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। ওকে, এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট খুঁজে নিই। এ প্রেজেন্ট পারফেক্ট, বি প্রেজেন্ট পারফেক্ট, আর কোনো প্রেজেন্ট পারফেক্ট ছিল না। এই দুইটার মধ্যে উত্তর হবে। এবার ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম, কত সময় ধরে চলছে ফর। আর সিন্স হচ্ছে বিগিনিং অফ টাইম, কবে থেকে শুরু হয়েছে। ঠিক আছে, বিগিনিং অফ টাইম, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। ফর হচ্ছে কত সময় ধরে চলছে, আর সিন্স হচ্ছে কবে থেকে আরম্ভ হয়েছে, আর 10 বছর আগ থেকে চলতেছে এমন কনসেপ্ট। দেখো, ম্যারি হ্যাজ বিন আ ডায়েট, কতদিন? 3 সপ্তাহ, তার মানে ফর হবে, সিন্স না। যদি বলতো সেই 1 মে থেকে চালিয়ে যাচ্ছে ডায়েট, তখন সিন্স হতো। কনসেপ্টটা বুঝছো? ধরো যে টেলিভিশনে অ্যাড দেয় না, কার্মোফোম, সিন্স 1960, সেই 1960 সাল থেকে। আর আমি যদি বলি 63 ইয়ার্স, তখন হয়ে যাবে ফর 63 ইয়ার্স। কত সময় ধরে চলছে, তখন হবে ফর। কবে থেকে শুরু হয়েছে, তখন হবে সিন্স। সিন্স হচ্ছে বিগিনিং অফ এ টাইম, সময়ের আরম্ভ, আর ফর হচ্ছে ডিউরেশন অফ টাইম, কত সময় ধরে চলছে। বুঝতে পেরেছো? সো এই অপশন কারেক্ট ফর্ম। পরের প্রশ্নে চলে আসো, মিসস্পেল। অ্যাজমা বানান ঠিক আছে, কলেরা, ডিহাইড্রেশন সবই ঠিক আছে, আমাদের কি মিসস্পেল ভুল। টাইফয়েড বানান ঠিক নেই,
TY হবে, TYPHY, টাইফয়েড। পরের প্রশ্ন, আচ্ছা আমরা দেখে ফেললাম আমাদের এই প্রশ্নগুলো ছিল। কি কি টপিকস থেকে প্রশ্ন হয়েছে বুঝতে পেরেছো? কোন কনসেপ্ট থেকে প্রশ্ন হয়েছে? ভোকাবুলারি থেকে হয়েছে, স্পেলিং থেকে হয়েছে, নন ফাইনাইট ভার্ব থেকে হয়েছে, সিকোয়েন্স অফ টেন্স থেকে হয়েছে। বুঝতে পারছো? এই কয়েকটা টপিকস মিলেই আসলে প্রশ্ন হয়েছে। ড্যাংলিং মডিফায়ার থেকে হয়েছে। সো এই টপিকসগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু আসলে খুব একটা কঠিন কিছু বলে আমার মনে হয় না। সো খুব সহজেই আমরা অ্যাডমিশন জার্নিটাকে খুব স্মুথভাবে, আমার উপরে আস্থা রেখো, খুব স্মুথভাবে দেখবা যে অ্যাডমিশন কনসেপ্ট হচ্ছে এমন কিনা একদম পিওর বিশুদ্ধ, কোনো মন গড়া কথাবার্তা না। কঠিন যেই টপিক্সটাকে বারবার পড়াবো। কঠিনকে সহজ বানানোর জন্য বিকৃত ইংরেজির চর্চাগুলোই পরীক্ষার হলে প্রতিবন্ধকতা তৈরি করে। হ্যাঁ, এটা আমার বিখ্যাত শিক্ষক আমার দাউদ আল হাফিজ বলেছিল যে একটা টেন্সকে বোঝানোর জন্য একটা প্রশ্নকে মন গড়া, কারণ অ্যাডমিশনের ক্লাসগুলো কেমন হয় এটা তো আমি জানি, দীর্ঘ সময় আসলে এই মাঠে কাটাইছি, দীর্ঘ সময়, চিন্তা করতে পারবে না। এবং নর্মালি যে ব্যাপারটা হয়, একটা লেকচার শিট থাকে অফলাইনের কোচিংগুলো, এই শিটের বাইরে কিছুই বলা হয় না সেই ক্লাসে। অনলাইনের ক্লাসগুলো কীরকম হচ্ছে, আমি কিন্তু অনলাইনে অ্যাডমিশনের এই যে স্বতন্ত্র একক ব্যাচ পড়ানোর জন্য এই বছর আমি মনস্থির করেছি, করতাম না। সেটা কি হয়েছে, একটা সিলেবাস আছে, মানে অনলাইন ক্লাসগুলো কীরকম হচ্ছে, প্রিভিয়াস প্রশ্ন তুলে আনতেছে। দেখবা সবাই, সবগুলো প্ল্যাটফর্ম কি করতেছে, প্রিভিয়াস প্রশ্নগুলো এনে, অথবা বিভিন্ন প্রশ্ন ব্যাংক, বই প্রশ্ন ব্যাংক পাওয়া যায় বিভিন্ন, বুঝছো? গোমর তোমাকে আমি বলি, সাধারণত যারা এখন অনলাইনে পড়াচ্ছে এদের 90%ই জবের জন্য পরীক্ষা দিবে। পড়ানোই প্রফেশন একজনেরও আমি পাই না, দেখি না। তার মানে এটা তার কাছে অপশনাল একটা কাজ। কথাগুলো একটু ভালোভাবে বুঝবা, তারপর তার জব হয়ে যাবে, জবের দিকে যাবে, দেন আলটিমেটলি সে এটা করবে না। এবং তার কাছে কিছু বই আছে, এর মধ্যে কম্পিটিটিভ এক্সাম আছে, মাস্টার্স আছে, তারপরে তোমার যারা প্যারাগনের দিকে পড়াই ওদের কাছে অ্যাড্রয়েড আছে, মানে এই টাইপসের আমি কিছু বলি, MP3, প্রফেসরস, জর্জের কিছু বই আছে, এগুলো, এর বাইরে আর কিছু নাই। এই এডটেকের ক্লাসগুলো আমি গতকালকেও মানে বেশ অ্যাডমিশনের ইউটিউব আমি দেখতেছিলাম, সবারই ওই প্রিভিয়াস প্রশ্ন তুলে দেয়া, এবং এমন কিছু ব্যাখ্যা দেখলাম যেটা আসলে ইংরেজি ব্যাখ্যা না, কিন্তু ওই প্রশ্নের জন্য উত্তর করার জন্য যথেষ্ট, ওই প্রশ্নের জন্য, ওই প্রশ্নটার জন্য তার ওই মন গড়া কথা সলভ করার জন্য যথেষ্ট। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রিতে 1% প্রশ্ন দেখাইতে পারবে না যে কমন আসছে, মানে অতীতের প্রশ্ন থেকে কমন হয়েছে। প্রতি বছরই নতুন নতুন প্রশ্ন হয়, এই জন্য তোমার বেসিক ক্লিয়ার করতে হবে। এমন কনসেপ্ট, আমি আবার বলতেছি, অতীতে যেমন তুমি অনেকের সমালোচনা করতে হয়, মানে সমালোচনা না, আসলে আমি ম্যাথমেটিক্সের টিচার না, ইউসিসিতে ম্যাথের আমার একজন পরিচিত টিচার আছে, যেহেতু আমি ইউসিসিতে দীর্ঘদিন পড়িয়েছি, এটা তো অস্বীকার করবো না আসলে, মাহবুব ভাই, উনি প্রিভিয়াস প্রশ্নগুলো ওনার এমন দখলে, উনি ক্লাসে বলে দেয় এত ডিগ্রি, মানে এত, আমি ত্রিকোণমিতির ক্ষেত্রে বলতেছি, আমার ধারণা নেই, আমি স্পষ্ট বলতে পারতেছি না, এই রকম প্রশ্নের ভাষা এমন থাকলে উত্তর এতই হবে, এবং 10-12টা উত্তর মিলে যায়। ছেলেমেয়েরা ওনার পাশে রুমে ক্লাস নিলে মানে এত শব্দ হয়, বেঞ্চ বাড়ি, আনন্দ করে, আরে একই জিনিস শিখলাম, এতকাল আমি কোন ম্যাথ শিখেছি, মানে এমন। উনি তো পড়াচ্ছে অনেক, ওনার মানে অনেক ইউসিসিতে পড়াচ্ছে শুরু থেকে, মানে ইউসিসির বয়স কত, মানে যদি 40 বছর হয় তো উনি পড়াচ্ছে 27 বছর ধরে ইউসিসিতে, 27 ইয়ার্স হবে পড়াচ্ছে। কিছু জিনিস ওনার নিজস্ব, কিন্তু এগুলো তো কনসেপ্ট না, আমি ওনাকে বলতেছি না, উনি ক্লাসে যেটা চাই, কোচিংয়ে যেটা চাচ্ছে, কিন্তু এর এর মানে গভীরে রয়েছে একটা ভীষণ রকম কালো অধ্যায় আছে। সো এমনভাবে প্রিভিয়াস কোয়েশ্চেনের উপরে বা ওই প্রশ্নটা গুজামিলি বোঝানোর জন্য তোমার কাছে মনে হবে এত সহজ কনসেপ্ট, যেমন পজিটিভ ভার্বের কনসেপ্ট, পজিটিভ ভার্বের ব্যক্তি বস্তু দিয়ে যেভাবে সহজে বোঝানো যায়, খুব সহজ উত্তর হয়ে যায়, একটার পর একটা উত্তর হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নের ডোয়ার রিসিভার কনসেপ্ট দিয়ে যদি কেউ না বুঝে, এই প্রশ্ন চাইলেই যদি ঘুরাই ফেলে, তো দেখো ব্যক্তি আর বস্তু, আমি বোঝাচ্ছি না এখন, ব্যক্তি আর বস্তু, এই কথাটুকু শুনে কতটা সহজ লাগলো, আর আমি যদি বলি ডোয়ার না রিসিভার, অ্যাক্টিভ না প্যাসিভ বের করো, কথাটা কিন্তু তুলনামূলক ব্যক্তি বস্তুর থেকে কঠিন। তখন কিন্তু তোমার ওই ব্যক্তি বস্তু দিয়ে যে পড়িয়েছে তার পড়াটা তোমার ক্লাসে ভাল লাগবে। কিন্তু আমি প্রশ্নের ক্ষেত্রে ওই ডোয়ার রিসিভার কঠিনকে ওইভাবেই শিখতে হবে, আনন্দের সাথে শিখতে হবে, মানিয়ে নিতে হবে পরিস্থিতির সাথে না মানালে হবে না। সো সহজে আমি বুঝলাম সেটা একটা ব্যাপার, বিশুদ্ধতা একটা ব্যাপার, বিশুদ্ধতা কষ্ট করে অর্জন করলাম সেটা আরেকটি ব্যাপার, এবং এটা সাস্টেইনেবল প্রসেস। এটা
সো অ্যাডমিশনের জন্য এমন অ্যাডমিশনের ওই যে অনেকে কালকে দেখলাম একজন কমেন্টস করছে, কে যেন তাকে বলেছে ও প্রিভিয়াস প্রশ্নগুলো সব প্র্যাকটিস করলে হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে, আমি অন্য সাবজেক্ট যেহেতু পড়াইও না, জানি না, দেখিও না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রশ্নে 1% প্রিভিয়াস প্রশ্ন কেউ কমন দেখাইতে পারলে আমি পড়ানো ছেড়ে দেব। কখনোই কমন আসে না, কখনোই না, কিন্তু প্রত্যেকটা এই 16টা টপিক্সের মধ্যেই আসে সবসময়। সো এই 16টা টপিক্স খুব ভালোভাবে পড়তে হবে, রিটেনের স্কিল নিতে হবে খুব সহজেই। অন্য সাবজেক্ট তুমি তোমার মতো প্রস্তুতি নাও, ইংরেজিতে কেউ যাতে খারাপ না করে, ঠিক আছে? ইংরেজিতে যেন একটা হেলদি মার্কস আসে, সেটার দায়িত্ব আমার। শুধু এই ক্লাস করলেই হবে, শুধু ক্লাসই করতে হবে, ঠিক আছে? তাহলে ইনাফ। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ। খুব দ্রুতই আগামী মাসের 10 তারিখে অ্যাডমিশনের ক্লাস শুরু করতেছি। যে স্টুডেন্ট যা হবে সে তাদেরকে নিয়েই শুরু করবো, আমরা আগে থাকবো ইনশাল্লাহ, এবং পরীক্ষাটা যাতে স্মুথভাবে হয়।